তো যখন ওমের মোহিনীর সাথে দেখা করার ইচ্ছে হতো সেই তার একটা ছোট গ্রামে ওম নামের একটা ছেলে থাকতো। সে বাঁশি বানিয়ে গ্রামে বিক্রি করে নিজের এবং নিজের পরিবারের পেট চালাতো। ওম বাঁশিও অনেক ভালো বাজাতো। সেই গ্রামের জমিদারের মেয়ে মোহিনীকে ওম অনেক ভালোবাসতো। মোহিনীও ওমকে অনেক ভালোবাসত। যখন ওমের মোহিনীর সাথে দেখা করার ইচ্ছে হতো সেই তার পাশেতে একটা মিষ্টি সুর বাজাতো, যেটা শুনে মোহিনী দৌড়ে চলে আসতো। একদিন ওম মধ্যরাতে একটা গাছের নিচে বসেছিল আর ওর মোহিনীর কথা মনে পড়ে। মোহিনীর সাথে দেখা করতে বড্ড ইচ্ছে করছে। ওম নিজের বাঁশি বার করে আর একটা মিষ্টি সুর বাজাতে শুরু করে। এই আওয়াজটা তো ওমের বাঁশির, মানে ওম আমাকে ডাকছে, আমাকে ওমের কাছে যেতে হবে। মোহিনী আওয়াজটা শুনে ওমের কাছে দৌড়ে চলে যায়। ওকে দেখে ওম অনেক বেশি খুশি হয়ে যায়। মোহিনী, এসে গেলে তুমি? আসবো না কিভাবে? তুমি রাখবে আর আমি আসবো না, এরম কি কখনো হতে পারে? ওমকে দেখে মোহিনী ওকে জড়িয়ে ধরে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমারও এই অবস্থা। যতক্ষণ না আমি তোমাকে একবারের মতন দেখে না নি, আমি তো শান্তি পাই না। কিন্তু এইরকম আর কতদিন চলবে? আমার বাবা তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য কোনোদিন রাজি হবেন না, কারণ তুমি একটা গরিব পরিবারের বাঁশি বিক্রেতা, যাকে আমার বাবা কোনোদিন মানবেন না। এতে আমার কি দোষ যে আমি গরিব পরিবারের থেকে আর আমি বাঁশি বিক্রি করি? তো তুমি বুঝতে পারছো না কেন? আমার বাবা আমার বিয়ে নিজের জাতের পরিবারে করতে চায়। কথায় কথায় মোহিনীর আর সময়ের খেয়াল থাকে না। তখনই ওর মন বাড়ির দিকে যায়। এখন আমার বাড়ি যাওয়া উচিত, অনেক দেরি হয়ে গেছে। যদি সবাই জানতে পেরে যায় তো তোমার আর আমার রক্ষে নেই। আচ্ছা, এখন আমি চলি। মোহিনী ওম থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি চলে যায় আর তখনই বাড়ির বাইরে দাঁড়িয়ে নিজের মাকে দেখে। এত রাতে তুই কোথায় গেছিলিস? ও মা, আমার বান্ধবী আছে না বরখা, তার সাথে দেখা করতে গেছিলাম। এত রাতে? মা, ওর শরীর খারাপ ছিল না, তাই ওর সাথে দেখা করতে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, পরের বার থেকে এত রাতে বাড়ি থেকে বেরোবি না। মোহিনী মায়ের কথায় হ্যাঁ বলে মাথা নাড়িয়ে দেয় আর ঘুমোতে চলে যায়। এখন পরের দিন মোহিনীর মা নিজের কাজে ব্যস্ত ছিল আর মোহিনীর বাবা কিছু হিসেবপত্র দেখছিল। আর মোহিনী নিজের মা বাবার নজর এড়াল করে ওমের সাথে দেখা করতে চলে যায়। সে জানতো যে ওম এই সময় নদীর ধারে বসে বাঁশি বাজাতে থাকবে। যখন সে ওমের কাছে পৌঁছে তো দেখে যে ওম নিজের চোখ বন্ধ করে অনেক মিষ্টি সুর বাজাচ্ছিল। মোহিনী ওমের কাছে বসে বাঁশির সুর শুনতে থাকে। যখন ওম চোখ খুলে দেখে, এসে গেলে তুমি? আমি তো জানতাম তুমি আমার সাথে দেখা করতে নিশ্চয়ই আসবে। তুমি জানো আমি কত কষ্ট করে তোমার সাথে দেখা করতে এসেছি? আমি তো সব বুঝি, কিন্তু আমি করতে কি পারবো? আমি ভাবছি যে আমি একবার গিয়ে তোমার বাবার সাথে কথা বলে আসি। আরে না, তুমি ভুলেও এরম কিছু করবে না যাতে আমার বাবা রেগে যায়। সে তোমাকেও মেরে ফেলবে আর সাথে আমাকেও ছাড়বে না। তাহলে তুমিই বলো আমি কি করব? আমি তোমার থেকে দূরে বেশি থাকতে পারছি না। আর ওম আর মোহিনী একে অপরকে জড়িয়ে ধরে। আর তখনই ওখান থেকে মোহিনীর বাড়ির চাকর যাচ্ছিল। সে ওদেরকে দেখে থেমে যায়, তারপর ওদেরকে লুকিয়ে দেখতে থাকে। আরে এ কি? এ তো জমিদার মশাইয়ের মেয়ে, আর এ তো ওম যে বাঁশি বিক্রি করে। জমিদার মশাইয়ের মেয়ে এইভাবে ওমকে গলায় জড়িয়ে আছে, কিছু তো গন্ডগোল আছে। এই কথাটা তো আমাকে জমিদার মশাইকে বলতেই হবে। চাকর সঙ্গে সঙ্গে জমিদার মশাইয়ের কাছে যায়। জমিদার মশাই, জমিদার মশাই। আরে কি হয়েছে? এত ঘাবড়িয়ে আছিস কেন? ওই ওই জমিদার মশাই, ও ওই 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 কি? কিছু বলবি তো? খালি ওই ওই করে যাচ্ছিস তো। হ্যাঁ 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 হ্যাঁ, যেটা আমি বলবো না সেটা শুনে আপনার পায়ের তলা থেকে মাটিটাই সরে যাবে। ওহো, এখন বলবি না শুধু হেয়ালি করে যাবি? মালিক, আপনার মেয়ে আর ওম ওই নদীর ধারে একে অপরকে জড়িয়ে ধরে আছে। অসভ্য, আমি তোর জিভ ছিঁড়ে দেবো রে, আরো যদি কিছু তুই এখন বলিস তো। মালিক, তুমি চাইলে আমাকে প্রাণে মেরে দাও, কিন্তু আমি নিজে ওদের দুজনকে একে অপরকে গলায় জড়িয়ে ধরে থাকতে দেখেছি গো। চলুন, আমি আপনাকে দেখাচ্ছি। যদি তোর এই কথাটা মিথ্যে হলো তাহলে তুই জানিস তো তোর কি অবস্থা আমি করব? আমি তো জানি মালিক,
আমি তো আপনার সাথে বেইমানি করতে পারবো না, তাই তো আপনাকে এসে বলছি। জমিদার রেগে গিয়ে নিজের সাথে চাকর আর গ্রামের লোকদের নিয়ে নদীর ধারে ওমের কাছে চলে যায়। মোহিনী দূর থেকেই গ্রামের লোকদের আসতে দেখে আর ওমকে বলে, ওম ওম যাও এখান থেকে, গ্রামের লোকেরা এখানেই আসছে, মনে হয় ওরা আমাদের ব্যাপারে জেনে গেছে, তুমি চলে যাও এখান থেকে, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমরা বাঁচবো তো একসাথে, আর মরবো সেটাও একসাথে। পাগলামি করো না, আর যাও এখান থেকে। মোহিনী ওমকে ভাগাতে থাকে, তখনই জমিদার আর চাকররা ওইখানে পৌঁছে যায়। তখনই জমিদার গ্রামের লোককে ওমকে ধরার জন্য বলে, ধরো এই অসভ্যটাকে, এর প্রেমের ভূতটাকে তো আমি বার করব, নিয়ে চলো একে কুয়োর কাছে। তারপর গ্রামের লোকেরা ওমকে কুয়োর কাছে নিয়ে যায় আর জমিদারের বলার মতো তাকে কুয়োয় ফেলে দেয়, আর তার সাথে অনেকগুলো ইঁদুরও ছেড়ে দেয়। এইটা দেখে মোহিনী কাঁদতে লাগে। ছেড়ে দাও আমার ওমকে, ও কিছু করেনি, ছেড়ে দাও ওমকে, ও মরে যাবে। ওর এটাই শাস্তি হবে। ওর সাহস কি করে হলো একটা জমিদারের মেয়েকে ভালোবাসার? ওম অনেক চেঁচায় আর সাহায্যের জন্য আওয়াজ দেয়, কিন্তু ওর কথা কেউ শোনে না। ইঁদুরদের আঁচড়ানোর কারণে তার মৃত্যু হয়ে যায়, আর তখন থেকেই ওম একটা ভূত হয়ে যায়, আর ওর আত্মা সেই কুয়োতে ঘুরতে থাকে। ও রোজ রাতে বাঁশি বাজায় আর নিজের ভুতুড়ে ইঁদুরদের গ্রামে পাঠায়। যাও যাও ইঁদুররা, আর গ্রামের লোকেদের শিকার করো। এইভাবে এক রাতে ভূত কুয়োতে বাঁশি বাজাচ্ছিল, আর ও নিজের ইঁদুরকে ওই গ্রামে পাঠায়, আর ইঁদুররা গ্রামে ঘুরতে থাকে। তখনই ওই ভুতুড়ে ইঁদুররা একটা লোক দেখতে পারে। পেয়ে গেছি শিকার, এখন আমি তোকে কামড়াবো। তারপর আর কি, ভুতুড়ে ইঁদুর সেই লোকটাকে ধরে কামড়াতে থাকে। যেই ইঁদুরগুলো ওই লোকটাকে কামড়ায় সেই লোকটাও ইঁদুর হয়ে যায়, আর সেই ইঁদুরটাও কুয়োতে চলে আসে, যেই কুয়োতে ভূত বাঁশি বাজাতে থাকে। তারপর পরের দিন ওই গ্রামের একটা লোক সরজু নিজের বন্ধুকে খুঁজছিল। এই মোহনটাও না না বলে যে কোথায় চলে গেল। আজ পর্যন্ত এরকম কোনোদিনও তো হয়নি যে মোহন না বলে যে এখানে সেখানে চলে গেছে। মোহনকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, কিন্তু মোহনের কোনো খোঁজ পাওয়া যায় না। তাই ও ক্লান্ত হয়ে নিজের বাড়িতে চলে যায়। মোহনের কথা ভাবতে ভাবতে ওর ঘুম আসছিল। ও নিজের জানালা কাছে বসে মোহনের কথা ভাবছিল। তখনই ও দেখে কিছু ইঁদুর গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আরে ইঁদুরগুলো হঠাৎ করে কোথা থেকে চলে এলো? তখনই ও দেখলো যে জমিদার কোথাও থেকে আসছিল, আর সেই ভুতুড়ে ইঁদুরগুলো জমিদারকে ধরে ফেলে আর ওকে কামড়ে খায়। আর দেখতে দেখতে জমিদারও ইঁদুর হয়ে যায়। এইটা দেখে সরজুর আশ্চর্য হয়ে যায়। আরে এ কি, ইঁদুরের কামড়ে জমিদার মশাইও ইঁদুর হয়ে গেল, এটা আবার কি হচ্ছে রে? এইটা দেখে সরজু অনেক বেশি ভয় পেয়ে যায় আর নিজের জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এইভাবে বেশিরভাগ গ্রামের লোক ভুতুড়ে ইঁদুরের কামড় খেয়ে ইঁদুর হয়ে যায়। আর পরের দিন গ্রামের বেশিরভাগ লোকেরাও ইঁদুর হয়ে গিয়েছিল। এই কথা কারোর জানা ছিল না যে লোকেরা কোথায় গায়েব হয়ে যাচ্ছিল, আর গ্রামে হঠাৎ করে ইঁদুররা কোথায় থেকে আসছিল। এইসব দেখে গ্রামের লোকেরা নিজের মধ্যে কথা বলছিল। বুঝতেই তো পারছি না, এই হঠাৎ করে ইঁদুরগুলো কোথা থেকে এসে গেল, আর গ্রামের সব লোকগুলো কোথায় চলে গেল? তখনই ওখানে সরজু এসে যায় আর সেই ইঁদুরের ঘটনা সব গ্রামবাসীকে বলে। কাল রাত আমি নিজের চোখে জমিদার মশাইকে ইঁদুর হতে দেখেছি, সেটাও আবার ভুতুরে ইঁদুরের কামড় খাওয়ার পর। সমস্ত গ্রামবাসীরা নিজের মধ্যে বলতে থাকে, এইভাবে তো গ্রামের একটাও লোক বাঁচবেই না। কিন্তু গ্রামের লোকেদেরকে ইঁদুররা ইঁদুরই বা কেন বানিয়ে দিচ্ছে? তখনই অন্য গ্রামবাসী বলে, চলো আমরা গ্রামের পুরোহিতের কাছেই যাই না একবার, সেই আমাদেরকে কোনো রাস্তা দেখাতে পারবে। তারপর গ্রামের লোকেরা পুরোহিতের কাছে যায় আর তাকে সমস্ত ঘটনাগুলো বলে। পুরোহিত কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে, তারপর গ্রামবাসীদের বলে, এই গ্রামের ওপরে তো ভূতের ভর আছে। কিছু বছর আগে তোমরা সবাই একটা প্রেমী জুটিকে আলাদা করে ওই লোকটাকে ইঁদুরের সাথে কুয়োতে ফেলে দিয়েছিলে, তো ইঁদুররা ওই লোকটাকে মেরেই ফেলেছিল। তারই প্রতিশোধ ও গ্রামের লোকেদেরকে ইঁদুর বানিয়ে নিয়েই নিচ্ছে। পুরোহিত মশাই, আমাদের সাহায্য করো, ওই গ্রামের লোকদেরকে ভূতের থেকে বাঁচাও। আমাকে ওই কুয়োর কাছে নিয়ে চলো,
যেখানে ওর মৃত্যু হয়েছিল। তারপর গ্রামবাসীরা পুরোহিতকে কুয়োর কাছে নিয়ে যায়। সেটা থেকে বাঁশির আওয়াজ আসছিল। পুরোহিত মশাই মন্ত্র পড়ে ভূতকে ডাকে। আমাকে কেন বাইরে বের করলে তুমি? আমি তোমাকে মুক্তি পাওয়াতে এসেছি। আমি সব জানি যে গ্রামের লোকেরা তোমার সাথে খুব ভুল করেছিল। তুমি এই গ্রামের লোকেদের বিরক্ত করো না। যাদের যাদের তুমি ইঁদুর বানিয়ে দিয়েছো সব কটাকে তুমি মানুষ বানিয়ে দাও। না, কখনো না। আমি কষ্ট পাচ্ছিলাম। আমি তো খুব চেঁচাচ্ছিলাম। আমার মোহিনী আমাকে ছাড়া মরে গেল। এই গ্রামবাসীদের জন্যে আমি তো এদের ছাড়বো না। ক্ষমা করে দাও এদের। এরা আর কোনোদিনও কারুর সাথে এরকমটা করবে না। এবার সব গ্রামবাসীরা ভূতের কাছে ক্ষমা চায়, তো ভূত ওদের ক্ষমা করে দেয়। তারপর পুরোহিত কুয়োর কাছে যজ্ঞ করে ভূতকে মুক্তি পাইয়ে দেয়।